Hey guys, I hope this my voice is audible. If তোমরা যারা এখন পর্যন্ত আসোনি তো অনলাইন হয়ে যাও। সো আজকে আমরা যেটা ছবি আঁকা নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা ছবি আঁকতে গেলে কি ফান্ডামেন্টালস আমাদের ভীষণ রকমভাবে দরকার। মানে যারা ছবি আঁকা নিয়ে কেরিয়ারের কথা ভাবছে বা কেরিয়ার করবে এটাকে নিয়ে চিন্তাভাবনা করছে তাদের জন্য স্পেশালি অ্যাজ ইউ নো আমি এই চ্যানেলটাতে ফেসবুকে আসি। সো যারা ছবি আঁকার সিরিয়াসলি ছবি আঁকাটাকে নিয়ে ভাবছো বা ছবি আঁকার নিয়ে কেরিয়ারের কথা ভাবছো, যাদের যেটা ভীষণ রকমভাবে প্রয়োজন হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ছবি এঁকেছে বা ছবি মানে সাকসেসফুলি কেরিয়ার রান করছে ছবি আঁকা নিয়ে, হয়তো তারা কেউ অ্যানিমেটার বা কেউ প্রফেসর। এবার তারা ছাড়া যারা বিগিনার ছবি আঁকা নিয়ে ভাবছে যে ভবিষ্যতে কেরিয়ার তৈরি করবে, তাদের যে একটা মেন যে সমস্যাটা হয় যে তারা তো জানে যে মানে যেটা ইচ্ছা হয়তো মানে যে কোনো একটা বিষয়ে যখন যেটা দেখলো হয়তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা স্ন্যাপচ্যাটে তো বা গুগলে মোবাইল স্ল্যাপ করতে করতে তো সেইটা আঁকা শুরু করে দিল। মানে কিন্তু কেরিয়ার তৈরি করতে গেলে ছবি আঁকাতে আমাদের যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ছবি আঁকার যে ফান্ডামেন্টাল সেটাকে জানা খুব দরকার, ভীষণ ইম্পর্টেন্স। এবং সেটা জানলে শ্রেয়াস আঘারি, সূর্যা আঘারি, হাই সূর্যা। তো আমরা ফান্ডামেন্টাল জানতে পারি যে ছবি আঁকাতে কি কি ফান্ডামেন্টাল আছে সেগুলো শেখার দরকার। তাহলে কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। মানে ভবিষ্যতে যারা ভাবছে যে আগামী 8-10 বছর পর তারা এটাকে যেটা কেরিয়ারের কথা ভাবছে, কেরিয়ার জায়গায় তৈরি করবে তাদের জন্য। সো আমার নাম তপন রয় আর আমি অ্যাজ এন সিনিয়র লেকচারার আইক্যাট কলেজ ব্যাঙ্গালোর। অ্যান্ড আমি একটা স্কুল রান করি, একটা অ্যানিমেশনস কোম্পানি আছে যেখানে আমরা অ্যানিমেশনস ফিল্ম মুভিজ এবং গেমিং বানিয়ে থাকি। তো যারা সাকসেসফুলি অ্যানিমেশনস এবং অন্যান্য মানে আঁকা নিয়ে ভবিষ্যৎ কেরিয়ার তৈরি করার কথা ভাবছে, বা আমার কলেজে যারা স্টুডেন্টরা মানে পড়াশোনা করতে আসে, তারা গেম ডিজাইনিং বা অ্যানিমেশন নিয়ে করতে আসে, তাদেরকে দেখে আমার মনে হলো যে মানে তাদের যখন পড়াই ক্লাসে, তো আমার মনে হলো যে তাদেরকে অনেকেই না ফান্ডামেন্টালটা অতটা ক্লিয়ার নয়। সো তো এবং যারা ভবিষ্যতে আরও ভবিষ্যতে আসবে ছবি আঁকা নিয়ে বা অ্যানিমেশন নিয়ে, তারা যখন কেরিয়ারের কথা ভাবতে আসবে, তো তাদের জন্য আমি আমার মেসেজ আমি চেষ্টা করছি যে তারা যাতে একটা প্রপার ওয়েতে প্রথম থেকেই যখন যদি মনে করে ছবি আঁকা নিয়ে কাজ করবে, প্রথম থেকেই যাতে একটা প্রপার গাইড পায়। তো সেইটা আমার বেশি উদ্দেশ্য বলার। তো আমি একটা ছোট্ট সাউন্ড রাখতে পারি এখানটায়। ওকে, জাস্ট মিনিট। তোমরা যারা এখনো অনলাইন হওনি তারা চলে আসতে পারো। স্প্রিং ফঙ্কি, ইয়েস, একটা সাউন্ড। ওকে, ফাইন। সো আমি একটা সাউন্ড করে দেখি, নিয়ে নিই। ইয়েস, one more. Yes, this is good, right? Okay. So আমি কিছু বুকস রেকমেন্ডস করব যেগুলোর ক্ষেত্রে আমি নিজে পার্সোনালি ছবি আঁকার ফান্ডামেন্টালটা জানা খুব দরকার। মানে ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকলে তবে ভবিষ্যতে যদি তুমি কেরিয়ার করতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক বেশি সহজ হবে তোমাদের ড্রয়িং এর ক্ষেত্রে। ঠিক আছে? সো কি কি জিনিস বিশেষভাবে মাথায় রাখা দরকার এখন অ্যাজ এন আর্টিস্ট হিসেবে যদি কাজ করতে চাও, আর্টিস্ট হিসেবে ভবিষ্যতে কেরিয়ার করতে চাও, তাহলে যেটা আমাদের ভীষণ রকমের মাথায় রাখা দরকার সাকসেসফুলি।
তো সেটা হচ্ছে যে ড্রয়িং এর বেসিকটা ভীষণভাবে ইম্পর্টেন্স, রাইট? তো ড্রয়িং এর বেসিক জানা খুব দরকার। যে বেসিক বলতে তোমার ধরো লাইক আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্রিয়েটিং দ্য শেপস, দ্য স্ট্রাকচার্স এন্ড অল। যে একটা কিছু যখন শেপ তুমি মানে যে কোনো বস্তু যখন তুমি আঁকছো তার যে একটা ধরো তার লাইন, যে তুমি আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ইউজ দ্য লাইন, ওকে, লাইন শেপস, তার যে স্ট্রাকচার্স, তো সেগুলোকে বোঝা দরকার। শেপস অ্যান্ড দ্য ফর্ম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেপস অ্যান্ড ফর্ম যদি তুমি জানতে পারো, মানে শিখতে পারো ভালো করে, তাহলে কিন্তু এবং কন্ট্রোলস অ্যান্ড টেক্সচার, এই পাঁচটা বিষয় এটা ড্রয়িং এর বেসিক মধ্যে পড়ে। ফার্স্ট লাইন, তুমি মানে যদি ড্রয়িং বেসিক্স এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে লাইন। লাইনের মধ্যে কি করছি, যে লাইনের মধ্যে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইন, শেপস, contours and structure. এরপর হচ্ছে shapes and form. Learning this is a request to object the so কিভাবে একটা লাইনে যে মানে যে কোনো অবজেক্ট যখন তুমি দেখছো তার যে ভলিউম, সাপোজ টু আমি ধরো একটা কাপ দেখছি, ঠিক আছে? সো এটার যে ভলিউম, তার যে শেপ, তার সেটা ওভাল না সেটা কার্ভ না সেটা স্কোয়ার, তো সেই শেপস অ্যান্ড ফর্মটাকে আমাদের জানাটা খুব দরকার। যে কোনো কিছু ক্ষেত্রে এই দুটো জিনিসের আমাদের বেশি দরকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্সপেক্টিভ। আমরা মানে ফান্ডামেন্টালের মধ্যে, ড্রয়িং ফান্ডামেন্টালের মধ্যে পার্সপেক্টিভটা ভীষণ ইম্পর্টেন্স, ওকে? তো আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি আর্টের, সেটা হচ্ছে যে ড্রয়িং ফান্ডামেন্টাল। কি বিশেষ মানে আর্টিস্ট হতে গেলে কি বিশেষ প্রয়োজন। আমি অ্যাজ এন সিনিয়র লেকচারার, অ্যাজ এন গেম ডিজাইনার, অ্যাজ এন অ্যানিমেটর দীর্ঘ প্রায় 25 বছর এই ফিল্ডে আছি, এবং তার সেই অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে শেয়ার করছি যে তোমরা যারা ভবিষ্যতে ছবি আঁকা নিয়ে এগোতে চাইছো বা ছবি আঁকা নিয়ে সাকসেসফুলি কেরিয়ার করতে চাইছো, তাদেরকে আমার কি মেসেজ, তারা কি করলে কি জানা দরকার। সো ড্রয়িং বেসিক্স এর মধ্যে মানে ড্রয়িং ফান্ডামেন্টাল মধ্যে যেটা প্রথম আসে সেটা হচ্ছে ড্রয়িং এর বেসিক। আর বেসিকের মধ্যে যে ফার্স্ট আছে সেটা হচ্ছে লাইন, ওকে, এবং তারপরে হচ্ছে শেপস অ্যান্ড ফর্ম, অ্যান্ড দেন থার্ড হচ্ছে পার্সপেক্টিভ। তোমার ধরো আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ, আইসোমেট্রিক্যাল পার্সপেক্টিভ। সো এই পার্সপেক্টিভ সেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যখন একটা জিনিসকে সামনে দেখছো আর একটা জিনিসকে দূরে দেখছো, তার যে দূরটাকে বোঝানোর জন্য আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা সেগুলোকে দেখতে পারি। 1 পয়েন্ট পার্সপেক্টিভে কতখানি মানে পার্সপেক্টিভের মাধ্যমে আমি একটা জিনিসকে কাছে এবং দূরের বিষয়টাকে আমরা বোঝাই। সো দ্যাট ইজ দ্য মানে মেজারিং যে পয়েন্টটা থাকে আর কি, যে পার্সপেক্টিভ পয়েন্ট, যে ইলিউশন, ডেপথ, যে একটা জিনিস থেকে একটা জিনিসের যে দূর এবং কাছে যে ডেপথ অ্যান্ড ইলিউশন, সেটাকে ক্রিয়েট করে কিন্তু পার্সপেক্টিভ, ওকে। দেন দ্য প্রপোর্শন অ্যান্ড অ্যানাটমি, যেটা আমাদের বেসিক্স এর মধ্যে নেক্সট যেটা পড়া যায়, প্রপোর্শন এবং অ্যানাটমি। প্রপোর্শন অ্যান্ড অ্যানাটমিটা যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট বোঝা এই ফান্ডামেন্টালটা, যে প্রপোর্শন মানে যে ধরো একটা আমি যদি ধরো আমার কাছে দুটো সাপোজ টু ধরো দুটো অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট আছে এবং এটা একটা অবজেক্ট আছে, ঠিক আছে? তো এই দুটো অবজেক্টের মধ্যে এইটার পার্সপেক্টিভে এইটা কতখানি বড়, মানে এটা একটা বড়, এইটার আন্দাজে এটা হাফ না, এটা 1, 2, 2.5, তো এই কতটা 2.5 মানে হচ্ছে এই একটা এই সাইজটা আসছে। এই যে প্রপোর্শন, দুটো সাবজেক্টের দুটো মানে যেটা অবজেক্ট তার প্রপোর্শনটা আমাদের বোঝা খুব দরকার। যেটা প্রপোর্শন ইম্পর্টেন্স এই কারণেই যে আমাদের যত প্রপোর্শন জানতে পারবো। ধরো আমার কাছে একটা ক্যারেক্টার্স আছে, ওকে, সো সাপোজ টু এই ক্যারেক্টারটার প্রপোর্শনটাকে দেখো, এটাকে যদি তুমি মানে দাঁড় করাই তাহলে বা আর একটা ক্যারেক্টারকে নিয়ে আসে এখানটায়, ধর সাপোজ টু এই ক্যারেক্টারটা, তো এই ক্যারেক্টারটা ইউজুয়ালি হেডের যে সাইজটা এবং তার বডির যে সাইজটা, এই দুটো সাইজ কিন্তু যদি বলা হয় যে তাহলে পুরো বডিটা মানে পা থেকে মাথা অবধি এটা 2 হেড ক্যারেক্টার, মানে দুটো মাথার প্রপোর্শন অনুযায়ী একটা ফুল বডি। তো এই সাধারণত আমি যখন কোনো কার্টুন ছবি আঁকি সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রপোর্শনটা মেনটেন করি। আচ্ছা, এবার ধরো আমি একটুখানি চলে যাই আরেকটা শর্ট দেখি।
ওকে, হ্যাঁ। সো আমরা সেই এই প্রপোর্শন সেন্সটা আমাদের ভীষণ রকমভাবে দরকার আর্টিস্ট ফান্ডামেন্টালের জন্য। ওকে, সো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে যেটা ড্রয়িং এর বেসিকের মধ্যে পড়ে, হচ্ছে পার্সপেক্টিভ, প্রপোর্শন অ্যান্ড অ্যানাটমি। অ্যানাটমি ধরো আমরা যখন কোনো অ্যানিমালস আঁকছি বা আমরা যখন কোনো হিউম্যান আঁকছি, হিউম্যান এবং অ্যানিমালস, তো প্রত্যেকেরই একটা পার্টিকুলার অ্যানাটমি আছে, রাইট? সেই অ্যানাটমিটা কি, তার হাইট অ্যান্ড ডিস্টেন্সটা কতখানি, তার পা থেকে মাথা অব্দি তার যে ডিস্টেন্স, সেই মানে হেড থেকে বডি, বডি থেকে লেগ থেকে পা, তার যে ডিস্টেন্সটা সেটা কতখানি, সেটা বোঝার জন্য আমাদের ভীষণভাবে দরকার, জানা দরকার। এবং তার ভেতরে যে অ্যানাটমিটা, the মানে head and then the shoulder bone, the hip bone, spinal cord, তো এই এবং কি কাজ করে এই মানে একটা অ্যানিমাল দৌড়ায় বা একটা মানুষ দৌড়ায় বা হাঁটে, তো তার সে পড়ে যায় না, কারণ তার ব্যালেন্স কিভাবে রাখে, তার বডি ভেতরে যে অ্যানাটমিটা, তার কিভাবে তার স্ট্রাকচারটা, সিস্টেমটা কিরকম ভাবে রাখা আছে, সেইটা আমাদের ভীষণ রকম ভাবে বোঝা দরকার। সো হাই দেবরাজ সাহা, অভিক দে, স্বাতি মিত্র, হাই স্বাতি, কেমন আছিস? অনেকদিন পর দেখা স্বাতির সাথে। সূর্যা আগরওয়াল, পল্লব ঘোষ, হাই পল্লব। সো আমি তোমরা যারা আমাকে জয়েন করছো তাদেরকে বলে রাখি, মাইসেলফ তপন রয়, অ্যান্ড আই এম অ্যান সিনিয়র লেকচারার অফ আইক্যাট কলেজ ব্যাঙ্গালোর, অ্যানিমেশনস, গেমিং অ্যান্ড আর্টস নিয়ে আমার বেসিক্যালি সাবজেক্ট লাস্ট 25 ইয়ার্স। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি সাবজেক্টটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে হাউ টু হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ দ্য আর্ট। সাউন্ড একটু কমিয়ে দিই। তো ফান্ডামেন্টাল অফ আর্ট, তার মধ্যে তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে লাইন, ফান্ডামেন্টাল নাম্বার 1 is লাইন, দেন নাম্বার 2 আসছে দ্য শেপ অ্যান্ড ফর্ম, নাম্বার 3 আছে পার্সপেক্টিভ, অ্যান্ড নাম্বার 4 দ্য প্রপোর্শন অ্যান্ড অ্যানাটমি। তো এই 5টা জিনিসটাকে নিয়ে এই 4টি বিশেষ বা 5টা বিশেষ বেসিক ফর্মটাকে আমাদের ভীষণভাবে জানার দরকার। তোমরা যদি মনে করো যে আঁকা নিয়ে কেরিয়ার তৈরি করবে, সো আমি ডেফিনেটলি এই পুরো জার্নিটা, আগামী ধরো 5 বছরের যে জার্নিটা আমাদের থাকবে, সেটা হচ্ছে যারা ছবি আঁকা নিয়ে, যারা এখনো ভাবছো যে ছবি তো আঁকছি কিন্তু এটার কেরিয়ার কি আছে, তো যদি আমি প্রচুর এরকম উদাহরণ আছে যারা ছবি আঁকা নিয়ে সিরিয়াসলি কাজ করছে, সিরিয়াসলি শিখেছে, এবং যেটা শেখার দরকার, যেটা শিখলে ভবিষ্যতে কেরিয়ার তৈরি হবে, সেইগুলোকে নিয়ে কাজ করার দরকার। যেটা শিখলে সময় নষ্ট হচ্ছে, অনেকে হয়তো শুধু পোর্ট্রেট আঁকে। সো পোর্ট্রেট ইজ নট দ্য ফুল ফর্ম অফ ড্রয়িং। আমি যে কটা সাবজেক্ট বললাম তার মধ্যে পোর্ট্রেট মানে আসছেই না, মানে যে লাইন, প্রপোর্শন, পার্সপেক্টিভ। ওকে, তো এনিওয়ে দ্য নেক্সট আর্ট ফান্ডামেন্টালের মধ্যে পড়ছে দ্য কালার থিওরি। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য দিস ইজ যে প্রাইমারি কালার কোনটা, সেকেন্ডারি কালার কোনটা। তো সেকেন্ড আর্ট ফান্ডামেন্টালের মধ্যে আসছে যে কালার থিওরি, রাইট? সো কালার রিলেশনশিপ নেক্সট আসছে। কালার থিওরির মধ্যে যে ডিভাইডেশনগুলো আসছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কালার থিওরির মধ্যে কালার হুইল, যেটা আমরা যেটা আন্ডারস্ট্যান্ডিং দ্য দেখে টেরিটরি কালার, প্রাইমারি কালার্স, সেকেন্ডারি কালার্স, সেগুলো কি কি আছে, লাল, নীল, হলুদ, বা এই যে আমরা বিভিন্ন যে কালারগুলো দেখি, সবুজটা আমাদের মধ্যে মানে প্রাইমারি কালার নয়। তো সেরকম আমাদের কালার হুইলটাকে জানাটা ভীষণ ইম্পর্টেন্স। নেক্সট আসছে আর্টের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কালার থিওরির মধ্যে যেটা কালার রিলেশনশিপ, মানে একটা কালারের সাথে একটা কালারের যে মানে কমপ্লিমেন্টারি, যে এক্সপ্লোরিং কমপ্লিমেন্টারি বা অ্যানালগস বা ট্রিক্স, দ্য সেন্স। সো একটা কালারের মধ্যে কি ট্রেডিং আছে, দুটো মানে যে দুটো কালারের যে রিলেশনশিপটাকে, সেইটা বোঝাটা ভীষণ রকমভাবে আমাদের মানে কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যারা ছবি আঁকা নিয়ে ভাবছো, কেরিয়ারে নিয়ে ভাবছো, যে তাদের ফান্ডামেন্টাল ক্লিয়ার করার জন্য বিশেষ করে আজকের আলোচনাটা। নাম্বার 4 আসছে কালার থিওরির মধ্যে, যে সেটা হচ্ছে যে ভ্যালু, দ্য লার্নিং হাউ মাচ লাইটস অ্যান্ড ডার্ক, ডেপথ অ্যান্ড ইন্টারেস্ট। মানে যে কালার ভ্যালু, যখন কোনো কাছে ছবি আঁকছো, সেখানে কতখানি ডার্ক করছো বা কতখানি লাইট করছো, সেই কালারের ভ্যালুটাকে ডিপেন্ড করছে। মানে মানে কালারের ভ্যালুটা কি, যে তুমি যখন ধরো আমরা যখন কোনো কিছু অবজেক্ট দেখি, কোনো সাপোজ তো আমরা কোনো একটা অবজেক্ট দেখছি, সাপোজ আমি একটা ছবি দেখছি,
বা আমি একটা কালার বোতল দেখছি। সো এইটা লাইট আছে বলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছ, তার চারদিক থেকে লাইট আছে বলে স্টুডিও দেখতে পাচ্ছ। কিন্তু যদি লাইট না থাকতো বা অল্প লাইট থাকতো তাহলে কিন্তু এই কালো জিনিসটাকে আপনাকে ক্লিয়ারলি দেখতে পেতে না, যতটা তুমি এই সাদা জিনিসটা দেখতে পারতো, রাইট? সো যে তুমি যেটা আঁকছো সেটার তুমি কতখানি তার মধ্যে তুমি যে লাইট অ্যান্ড ডার্কের মধ্যে যে ডেপথটা, ডেপথ ইন্টারেস্ট, সেটা ইম্পর্টেন্ট বোঝার দরকার। সো দেন আসছি 5 নম্বর হচ্ছে যে স্যাচুরেশন। মানে স্যাচুরেশন যে হচ্ছে যে মানে মাল্টিপ্লাইং দ্য ইন্টেন্সিটি, দ্য কালার্স, দ্য কার্ভেজ অ্যান্ড দ্য মুড অ্যান্ড ফোকাস। যে তুমি ইউজুয়ালি আসছে স্যাচুরেশনের যে সাবজেক্টটা আসছি, সেটা হচ্ছে যে তুমি কতটা মাল্টিপ্লাইং দ্য ইন্টারেস্টিং, মানে তুমি ইন্টেন্সিটি অফ দ্য কালার, যেটা কনভে দ্য মুড অ্যান্ড ফোকাস। তুমি কোন অঙ্কনের এখন হোমওয়ার্ক আছে, অঙ্কনের হোমওয়ার্ক করে তুমি অঙ্কন চলে এসছে আমার কাছে। সো ইন্টেন্সিটি অফ কালার, সেটাকে বোঝা আমাদের মানে বোঝার দরকার, সেটা যেটাকে বলা হচ্ছে স্যাচুরেশন। মানে আমি ধরো কোনো একটা ছবি তুলছি, কোনো একটা অবজেক্ট খুব বেশি তার কালার ইন্টেন্সিটি অনেক হাই হয়ে গেল, তাহলে কিন্তু দেখতে জ্বলে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্টেন্সিটি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টেন্সিটি অফ কালার। সো কালার থিওরির মধ্যে যেটা পড়ছে, নাম্বার 1 হচ্ছে কালার হুইল, নাম্বার 2 হচ্ছে আসছে কালার ব্যালেন্স, রিলেশনশিপস, নাম্বার 3 আসছে ভ্যালু, এন্ড নাম্বার 4 হচ্ছে সিচুয়েশন। সো কালার ব্যালেন্সের মধ্যে আমাদের থিওরির মধ্যে এইগুলো আমাদের জানানো খুব দরকার, যারা ফান্ডামেন্টাল, দ্য আর্ট ফান্ডামেন্টাল নিয়ে আমরা আলোচনা করছিলাম। নেক্সট আসছি আমরা কম্পোজিশন। ওকে, আমি আবার বলি যে আমরা যারা আচ্ছা, তো অঙ্কনার আমি কালকে আমরা অনেকটা খেলতে গেছিলাম ফোরাম হলে, সেটা অঙ্কনা বলতে পারছি। আচ্ছা ঠিক আছে, ক্লে দিয়ে, হ্যাঁ ক্লে দিয়ে অঙ্কনা রেকর্ডিং করেছি, আর কালকে ক্লে মডেলিং আঁকা নিয়ে অনেক ক্ষুদ্র আমরা রেকর্ডিং করেছি, সেটা অঙ্কনা বলতে বলছি। আচ্ছা ফাইন, এবার আমি রেকর্ডিংটা করছি, কথা বলো না তুমি, তাহলে চুপচাপ থাকো মামা। ওকে, গুড। ওকে, দ্য নেক্সট ইজ আসে কম্পোজিশন। So composition is a very important part. So first আমি আসলাম যেটা হচ্ছে যে drawing basic, then আসলাম color theory, and then আসছে composition. So now the composition, যখন আমরা আসি compositionের মধ্যে যেটা প্রথম যেটা আমরা আসি সেটা হচ্ছে color balance. Okay, so যেটা আমি বারবার বলছিলাম যে আমাদের এসছে Manushree Sharma. Hi Manushree Sharma. Okay, Manushree Sharma, hi. So, myself Tapan Roy, and I'm as a senior lecturer at ICAT College, Bangalore, Animation and Gaming College. So, আমি এই চ্যানেলটাতে বিশেষ করে আমরা যখন যারা ছবি আঁকা নিয়ে ভীষণ সিরিয়াসলি আগামী 8 বছর বা আগামী 10 বছর পরে নিজেকে ক্যারিয়ার দেখতে চাও ভালো একটা, as a lecturer, as an animator, as a game designer, তো তাদের এখন থেকে কি প্র্যাকটিস করা উচিত, এখন থেকে কোন বিষয়গুলোকে নিয়ে শেখা উচিত বা জানা উচিত, সেগুলোকে নিয়ে আমাদের আজকে আলোচনা। এবং এই চ্যানেলটাতে তোমরা যারাই আসবে তারা কিন্তু সবসময় কিছু না কিছু একটা নিয়ে যাবে, কিছু কিছু শিখতে পারবে। কারণ দীর্ঘ 25 বছরের আমার জার্নি, আমার একটা ছোট্ট শহর থেকে আসা, মানে কৃষ্ণনগরের একটা ছোট্ট শহর থেকে, সেখান থেকে কলকাতা পড়তে আসা, আর্ট কলেজ, তারপরে চাকরি নিয়ে দীর্ঘ বছর কলকাতায় থাকা, সেখান থেকে চেন্নাই, সেখান থেকে ব্যাঙ্গালোর, এবং তার পরবর্তী সময় নিজস্ব কোম্পানিজ খোলা, অ্যান্ড কলেজে লেকচারার হল, তো সবকিছু নিয়ে গেম ডিজাইন, গেম সমস্ত নিয়ে, তো সেইগুলো একটা সাকসেসফুলি জার্নি মানুষের, মানে একজন আর্টিস্ট হিসেবে যার প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি আর্টিস্ট হবো। তার জন্য কি কি আমি করেছি, কি কি প্র্যাকটিস করেছি, বা কি কি সেগুলো এখনকার যারা স্টুডেন্ট আছে তারা যদি, আমার মনে হয় যে এগুলোকে প্রথম থেকেই সেগুলোকে শেখে বা জানি যে একজন আর্টিস্ট হতে গেলে কি কি বিষয়ে ভীষণ রকমের জ্ঞান দরকার, বা কিছু বিষয়ে ভীষণ রকমভাবে নলেজ থাকা দরকার। সেগুলোর উপরে আমি যেটা প্রথমে বললাম যে কালার ড্রয়িং বেসিক্স, দেন হচ্ছে আসে কালার থিওরি, দেন নাম্বার আসে থার্ড নাম্বার আসে কম্পোজিশন। তো কম্পোজিশনের মধ্যে যে ব্যালেন্সটা ইজ ইম্পর্টেন্ট। সো অ্যাচিভিং ইন দ্য হারমোনি ইন দ্য প্লেসমেন্ট অফ দ্য এলিমেন্ট উইদিন দ্য আর্ট ওয়ার্ক। তো যে হারমোনিটা, মানে
অ্যাচিভিং দ্য হারমোনি দ্য প্লেসমেন্ট, যে তুমি যখন কোনো কিছু ধরো ফটোগ্রাফি করছো বা তুমি কোনো একটা কম্পোজিশন আঁকার চেষ্টা করছো, তো সেখানে বিভিন্ন রকম এলিমেন্টস আছে। মানে ধরো দূরে একটা তাল গাছ, একটা গ্রামের ছবি আঁকছি, রাইট? সেখানে সামনে নদী আছে বা পুকুর আছে, তার পিছনে একটা দূরে তাল গাছ আছে, তারপরে দূরে হয়তো একটা মাঠ ক্ষেত আছে, তারপরে অনেক দূরে হয়তো সে পাহাড় আছে। এই যে বিভিন্ন এলিমেন্টসকে আমরা যখন আমরা ছবি তুলি, তখন এই সবকটা এলিমেন্টসের মধ্যে একটা হারমোনি থাকবে, একটা সুন্দর পার্সপেক্টিভ, একটা সুন্দর ব্যালেন্স থাকবে। তো সেটাকেই বলছে যে মানে ব্যালেন্স বলছে, রাইট? তো হারমোনি অফ দ্য প্লেসমেন্ট অফ দ্য এলিমেন্ট উইদিন দ্য আর্ট ওয়ার্ক, মানে আর্ট ওয়ার্কের মধ্যে সেই ব্যাপারগুলো থাকলে তবে একটা কম্পোজিশনকে আমরা মানে দুটো সমস্ত সাবজেক্টগুলো একটা জায়গাতে থাকলো। তুমি একটা মানে পুরো পেপারে যখন ছবি আঁকছো, একটা জায়গাতে সবকিছু আঁকলে আর একটা জায়গায় পুরো ফাঁকা, মানে ধরো পুরো পেপারটার মধ্যে অর্ধেকটা জুড়ে ঘর বাড়ি মানুষ সব কম্পোজিশন করলে, আর বাকি অর্ধেকটা জায়গায় তুমি অতটা কিছু আঁকলে না। তো দ্যাট ইজ দ্য নট গুড কম্পোজিশন। তো ব্যালেন্সটা ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন এলিমেন্টসকে, যাতে ডিভাইডেড যখন আমি ছবি তুলছি বা ফটোগ্রাফি করি বা ছবি আঁকি, যাতে আমার পুরো পেপারটা জুড়ে বিভিন্ন জায়গাতে এলিমেন্টসগুলোকে সরানো থাকে, যাতে সব জায়গায় না মাঝখানে থাকবে, না এক সাইডে থাকবে, না উপরে থাকবে, না নিচে থাকবে, প্রত্যেক জায়গায় একটা ছড়িয়ে থাকবে হারমোনি। দ্যাট ইজ কল দ্য দিস ইজ ব্যালেন্স, দ্য কম্পোজিশনের ক্ষেত্রে ব্যালেন্স। থার্ড আসছে হচ্ছে যে দেখে ফোকাল পয়েন্ট। তো কম্পোজিশনের ক্ষেত্রে ফোকাল পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, যে ডিরেক্টিং দ্য ভিউজ, দ্য অ্যাটেনশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য আর্ট ওয়ার্ক। মানে আমি যে ছবিটা আঁকছি, সেই ছবিটার মানে বা ছবি তুলি বা ফটোগ্রাফি করি বা আমি কোনো একটা কম্পোজিশন ছবি আঁকছি, ওয়াটার কালার করছি বা পেন্টিং করছি, তো আমার ফোকাস পয়েন্টটা কোনটা? যেটা ফোকাল পয়েন্ট মানে হচ্ছে ধরো আমি ধরো একটা কতগুলো ছেলে পুকুরে স্নান করছে, ঠিক আছে, বা সাঁতার কাটছে তারা। তো আমি যদি আমি ফোকাল পয়েন্টটাকে আমি রাখি যে তারা কিভাবে স্নান করছে, তারা কিভাবে সেই স্নানটাকে এনজয় করছে, সেইটাকে ফোকাস আমি রাখি, তাহলে কিন্তু আমি তার চারপাশের যে আরো অন্য কিছু ঘটনা ঘটে যাচ্ছে বা তাল গাছ আছে বা নৌকা আছে, আমি কিন্তু সবগুলোকে আমার ছবির মধ্যে, আমার পেন্টিং মধ্যে দেখাবো না বা আমার ফটোগ্রাফি দেখাবো না। আমি ফোকাল পয়েন্টটা রাখবো যে ওই চারটে ছেলে জল নিয়ে খেলা করছে, তারা চরম এনজয় করছে জলের মধ্যে, এবং তারা তাদের এক্সপ্রেশনের সাথে তাদের জলটা ছিটিয়ে স্নান করছে। তো ফোকাল পয়েন্টটাকে ভীষণ ইম্পর্টেন্ট একটা কম্পোজিশনের ক্ষেত্রে। মানে একটা গুড কম্পোজিশন তখনই হয় যখন আমরা তার মধ্যে একটা ফোকাল পয়েন্ট থাকে, রাইট? হাই দেবরাজ সাহা, অভিক, পল্লব, মনসি, Shwati, thank you so much for watching this video. তো আমরা এই ভিডিওতে ডেফিনেটলি আর্ট নিয়ে আমরা আলোচনা করি, এবং আর্টের ভবিষ্যতে যারা এটা নিয়ে কেরিয়ার করতে চায় তাদের জন্য আমার বিশেষ করে এই চ্যানেলটা। ওকে, now rule of third, that is the third point of the composition. Rule of third is a very important. So basically rule of third is using the place, the subject, all the center, the more dynamic composition. মানে ধরো রুল অফ থার্ডটা কি হওয়া উচিত? ধরো যে মানে আমরা একটা গ্রিড, এখন ছবি আঁকি, একটা গ্রিড পেপারের মধ্যে একটা গ্রিড ইমাজিন করে নিই বা এঁকে নিই। এঁকে নেওয়ার পরে যে টোটাল কম্পোজিশনটার মধ্যে যে সাবজেক্ট হল সেন্টার অফ দ্য মোর ডাইনামিক কম্পোজিশন, মানে যেটা আমার ফোকাল পয়েন্ট, সেইটাকে গ্রিডের মধ্যে দিয়ে আমি বিভিন্ন অবজেক্টকে, এলিমেন্টকে সাজিয়ে, যাতে আমার চোখটা ঘুরে ঘুরে সেই ফোকাল পয়েন্টটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে চোখটা যায়। মানে যাতে এলিমেন্টসগুলো এমন ছড়িয়ে থাকে, মানে না থাকে যে আমার চারদিকে চোখ ছড়িয়ে যাচ্ছে। তো সেটা যখনই মানে ইউজিং এ গ্রিড টু প্লেস দ্য অবজেক্ট অফ দ্য সেন্টার টু দ্য মডেল অফ ডাইনামিক কম্পোজিশন, এবং প্রচুর সাবজেক্টের মধ্যে যাতে ওই ঘুরে ফিরে চোখটা যাতে ওই পয়েন্টে এসে দাঁড়ায়। রুল অফ থার্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউজিং দ্য, যেটা আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এবং যারা ছবি আঁকা কম্পোজিশন করি তারা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে রুল অফ থার্ডটাকে আমরা ইউজ করি। ওকে, দ্য নাম্বার লিডিং লাইন্স, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য কম্পোজিশনের মধ্যে লিডিং লাইন্স। যারা ছবি আঁকা নিয়ে ধরো আমরা কোনো স্কেচ করছি, ঠিক আছে, তো থ্রু দ্য আর্ট ওয়ার্ক
the lines. বলো, বলবে তুমি? Okay, so guiding the viewers so through the artwork with the lines. তো যারা ছবি আঁকছে বা যারা তোমার ছবিটা দেখছে, তো তারা তোমার লিডিং লাইন, তুমি মানে ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, দেখো তুমি 3টে ছবি আঁকছো, মানে একটা ছবিকে 3টে ডিভাইডেড ভাগ করছো। সো দ্য ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ডের যে অবজেক্টগুলো আঁকছো সেগুলো সবসময় ডার্ক কালারের হবে, ডার্ক কালার সাধারণত হয়। তারপরে মিডগ্রাউন্ডে গিয়ে একটু লাইট কালার চলে আসে তার মধ্যে, এবং একদম যদি ব্যাকগ্রাউন্ডে যেতে আরো লাইট চলে আসে। এই যে তিনটি বিষয় আমরা মানে 3টে পার্টে ডিভাইডেড করে আমি আমরা ছবি আঁকি। সো এই লাইন, লিডিং লাইন্স, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কম্পোজিশন। ওকে, সো আমরা আলোচনা করলাম যে কালার, মানে আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আর্ট ফান্ডামেন্টাল। তো ফার্স্ট আমরা আসলাম যে আর্ট বেসিক্স, দেন আসলাম যে আমাদের কালার থিওরি, দেন আসলাম যে কম্পোজিশন। Now the light and shadow, that the fourth point is coming, the light and shadow. So light and shadow is very important. Understanding the light, analyze the how to light. Hello, Moto. Okay, the phone is zero. So leading lines, the understanding the analytics, the how light interact the object and the surface. তো যখন আমাদের এটা মানে আমাদের বুঝতে হবে, যখন কোনো সাবজেক্টের, ধরো আমি এখানটায় ধরো যে সাবজেক্টটা আছে, তো আমি তো এটাকে নিচেটা করি, তা দেখো একটা লাইট, যেহেতু আমার স্টুডিওতে 3টে লাইট, 3 দিকে 3rd লাইট দেওয়া আছে, তো সব দিক থেকে লাইট আসছে বলে তুমি কিন্তু অতটা মানে জিনিসটা তুমি 4 দিক থেকে দেখতে পাচ্ছ। কিন্তু একটা লাইট আমি কিন্তু অফ করে দিই, তাহলে কিন্তু দেখবে যে তোমার সাপোজ আমি আর একটা লাইট এখান থেকে নিয়ে আসি, ধরো একটা লাইট, সোর্স অফ লাইট, যেখানে সোর্স অফ লাইট দিই, তাহলে দেখবে যে এই অবজেক্টটার এইখান থেকে যেহেতু সোর্স অফ লাইটটা আসছে, সোর্স অফ লাইটটা এখান থেকে আসে, তাহলে এই দিকটা বেশি আলো, নিচের দিকে দেখাইতে দেখতে হবে, এই দিকটা বেশি আলো, তুলনামূলকভাবে এই দিকটা অন্ধকার। সো যখন কোনো একটা সোর্স অফ লাইট মানে বুঝতে হবে আমাদের যে অ্যানালাইজিং দ্য হাউ লাইটস ইন্টারফেস ইন্টারেক্ট দ্য অবজেক্ট অ্যান্ড সারফেস, কিভাবে লাইটটা অবজেক্ট অ্যান্ড সারফেসের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সেটা আমাদের একটা ভীষণ রকমভাবে আন্ডারস্ট্যান্ডিং করা দরকার যখন আমরা ছবি আঁকছি, রাইট? So now the next is the cast shadow and the highlights. So cast shadow and highlights আমরা একটা গোল অবজেক্ট দিয়ে বোঝাতে পারি এখানটায়। So distributing the, suppose to এটা cast shadow বা highlights বলছে, distributing the between the actual structures. তোমরা যখন মানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই যখন লাইট পড়ছে, তার শ্যাডো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো শ্যাডো ক্রিয়েট হলে যেখান থেকে, মানে ধরো এখান থেকে লাইটটা পড়ছে, সব থেকে বেশি যে জায়গাটা লাইট বেশি অ্যাট্রাক্ট করে, সেই জায়গাটাকে বলছে হাইলাইটস, মানে সব বেশি সাদা দেখায়, মানে তুলনামূলক ধরো যে কালারে থাকুক না কেন, যে লাইট পড়ার জন্য একটা জায়গা খুব জ্বলে যায়, মানে খুব বেশি লাইটটা সেখানে হিট করে, সেটাকে হাইলাইটস বলে। ঠিক অপোজিট ভাবে যে কাস্ট শ্যাডো, যেটা হচ্ছে তোমার কারেক্টলি প্ল্যানিং টু শ্যাডো অ্যান্ড দ্য হাইলাইটস। ওকে, কারেক্টলি। সো আমরা যখনই রিয়েলিজমে যখনই কোনো সাবজেক্টের, কোনো অবজেক্টের ডেপথ বোঝাই, ডেপথ দেখানোর চেষ্টা করি ছবির মধ্যে, তখন আমরা কিন্তু একটা সাইড তো প্রচন্ড লাইট দিই, আর একটা সাইডে আমরা শ্যাডো দিই, যেটাকে কাস্ট শ্যাডো বলা হচ্ছে। তো কাস্ট শ্যাডোটাকে ভেরি ইম্পর্টেন্ট আমাদের মানে লাইট অ্যান্ড শ্যাডোর থিওরির মধ্যে। সো আমি প্রথমে কি বললাম যে আর্ট ফান্ডামেন্টালের মধ্যে জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যে art basics and art that is the color theory. This is third number point হচ্ছে তোমার আসছে composition, and then আসছে light and shadow. Okay, তো light and shadow এর মধ্যে আসছে যেটা আমাদের understanding the light, understanding the cast shadow and the highlights,
and the reflection light is very important part. তোমরা যদি আমি যখন এই সাবজেক্টটা নিয়ে যখন ছবি আঁকবো তখন আরো ডিটেলস দেখাতে পারবো যে যখনই কোনো অবজেক্টের মধ্যে সাপোজ এই যে লাল রেড সারফেস, ওকে, যেটা রেড সারফেস, তো এটা রেড সারফেসের মধ্যে যদি আমি একটা বল রাখি, ফর এক্সাম্পল আমার কাছে এই মুহূর্তে কোনো সেভাবে গোল সারফেস কিছু নেই, ওকে, সো সাপোজ টু রেডের সাথে রেড করে ইয়েস আমি এখানে এই অবজেক্টগুলো দিতে পারি, ওকে। আমার কাছে বিভিন্ন রকম সাবজেক্টের সেপের অবজেক্ট আছে, সো যে ধরো এই ধরো একটা কাঠের অবজেক্ট, তো যখনই কোনো হাইলাইটস এখানে পড়ছে, তো যে সারফেসের উপরে এগুলোকে আসছে তোমার, যে সারফেসটার উপরে যখন কোনো লাইট এসে লাইট এখানে হিট করছে, তো আমি এখানে একটা লাইটকে ইউজ করতে পারি। দেখো এখানে যখন লাইটটা হিট করে এই ডিরেক্টলি এখানে লাইটটা হিট করে, উপরে তো হাইলাইট থাকছে, কিন্তু এই লাইটটা এখানে হিট করে এই যে সারফেসটা আছে এই কোণাটা এখানটায় একটু বেশি হাইলাইট থাকে, মানে যেহেতু ওপরে লাইট ন্যাচারালি ওপরটা লাইট থাকবে, নিচেটা অন্ধকার থাকবে, অন্ধকার থাকলেও তার মধ্যেও এই লাইটটা যেমন উপরে হিট করছে, যে লাইটটা এসএমএস বেসে হিট করছে, সারফেসে হিট করে একটা রিফ্লেকশন লাইট এই এরিয়াতে সাধারণত দেখা যায়, ওকে। তো আমরা যখন আমি যখন ডিটেলস একে দেখাবো, তো তখন আমি আরো বেশি ডিটেলস দেখাতে পারবো যে কিভাবে রিফ্লেকশন লাইট কাজ করে, যখন রিফ্লেকশন লাইট কাজ করে সেটা আমরা দেখাতে পারবো, ঠিক আছে। দেন আসছে আমাদের নেক্সট আছে স্ট্রাকচার। আমরা যখন ছবি আঁকছি, যেমন আমাদের মানে আর্ট ফান্ডামেন্টালের মধ্যে স্ট্রাকচারটা বোঝা খুব ইম্পর্টেন্স, মানে স্ট্রাকচার দ্য রিয়েল ভার্সেস দ্য ইমপ্লিমেন্ট স্ট্রাকচার। তো সো সেটা আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা অ্যানিমালস বলো বা গাছ বলো বা যেগুলো অবজেক্ট বলো, তার একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, ঠিক আছে। So between the actual structures and the demonstration of the works and structure is the art. So আমরা যখনই মানে ধরো এইটা একটা কাঠের অবজেক্ট, রাইট? তো এর স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট। যখন তার শ্যাডো দেবো, তখন আমি ছবি আঁকবো, তো একটা আয়রন বল হয়, তার স্ট্রাকচারটা অনেকটা মেটালিক, অনেকটা গ্লেজি। এটা যদি ইটের হয় বা পাথরের হয়, তার স্ট্রাকচারটা অনেক বেশি আপস অ্যান্ড ডাউন থাকবে, রাইট? তো স্ট্রাকচারটা আমরা প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে, যেমন ইভেন দিস অ্যানিমালসের যে বডি স্ট্রাকচারটা বা বাইরের যে সেটা হেয়ার অ্যান্ড ফার থাকে, আবার মানুষের গায়ে হয়তো অতটা লোম থাকে না, বা তুমি যদি জলহস্তি দেখো, তার গায়ে অতটা লোম, অনেকটা স্কিনি টাইপের চামড়ার যে স্ট্রাকচার সেটা পাওয়া যায়। তো স্ট্রাকচার আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইম্পর্টেন্ট। So the techniques, the learning the different method of the the various textures such as smooth, rough. তো কখনো মানে যে স্কিনে আঁকছো, কখনো রাফ, যেমন গন্ডারের যে চামড়া দেখো, তাহলে সেটা অনেক রাফ স্ট্রাকচার, রাইট? আবার তুমি একই রকম ভাবে ধরো সাপোজ টু কি বলবো, দ্য সাপের স্নেকের যে স্ট্রাকচার দেখো অনেক বেশি স্মুথ, অনেক বেশি সিল্কি স্মুথ। সো আমরা তো এই যে স্ট্রাকচারটা আঁকতে গেলে স্ট্রাকচারটা ভেরি বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে এক একটা অবজেক্ট বা সাবজেক্ট বা অ্যানিমালস বা হিউম্যান ইনসেক্টস প্রত্যেকের ডিফারেন্ট স্ট্রাকচার থাকে, সেটাকে আমাদের ছবি আঁকার মধ্যে ধরতে হবে। ওকে, নেক্সট আসছে আমাদের যেটা হচ্ছে যে ছবি আঁকার, তোমরা যারা ছবি আঁকা নিয়ে ভাবছো যে মানে এগোবে ভবিষ্যতে, খুব বড় একটা ক্যারিয়ার করার স্বপ্ন দেখছো, তোমাদের কিন্তু এই ফান্ডামেন্টালগুলো ভীষণভাবে ক্লিয়ার হওয়া দরকার। দেন দ্য মিডিয়াম অ্যান্ড টুলস, ওকে, explore the medium, that
formalities with the different materials like a pencil, like a ink, like a watercolor, like a acrylic, like a oil, like a digital tools. তো প্রত্যেকটা মিডিয়াম আমরা যখনই আমরা ইউজ করছি তোমার আঁকার জন্য, টুলস অ্যান্ড মিডিয়াম এটা ভেরি ইম্পর্টেন্ট আর্ট ফান্ডামেন্টাল বুঝতে গেলে। যে আমরা যখন ধরো একটা পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে একটা স্কেচ আঁকছি, তার লুক অ্যান্ড ফিলটা অন্যরকম হবে। আর যখন পেন্সিলে স্কেচ করছি ডিটেলস, তার লুক অন্যরকম হবে। যখন এটাকে আমি ওয়াটার কালার করছি, সেটা আমাদের অনেক বেশি স্মুদি, জল ছড়িয়ে কালারটাকে ছড়িয়ে স্প্রেড হয়ে যাচ্ছে। আমরা যখন অয়েল পেন্টিং করছি, সেখানে আমি সাদা বেশি ব্যবহার করছি, রংটা বেশি ব্যবহার করছি। প্রথমে ডার্ক স্ট্রোক দিচ্ছি, তারপরে সেখান থেকে আস্তে আস্তে লাইট কালার দিয়ে বের করছি। বা অ্যাক্রিলিক কালার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমরা এখন তো জল বেশি অ্যাক্রিলিক করা যায়, কিন্তু আমরা মানে পোস্টার কালারের মতন আমরা ডিরেক্টলি কালার ইউজ করছি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট মিডিয়ামস। Okay, so that is very important, to understanding the tool and technique, learning the use the brushes, there's the tablets and the আমরা এখন ডিজিটাল পেন্টিং করি। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা যখন সিনটিকে ব্যবহার করছি, তখন আমরা একই রকম ছবি আঁকছি, কিন্তু আমরা যখন ডিজিটালে কনভার্ট হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু পেন ট্যাবলেট ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি সাধারণত এই পেন ট্যাবলেট ব্যবহার করি আমার ডিজিটাল পেন্টিংয়ের জন্য, স্কেচিংয়ের জন্য। তো আমরা যখন এবং সেক্ষেত্রে কিন্তু আমার ডিজিটাল ট্যাবলেটের ক্ষেত্রে আমি ইউজিং দ্য পেন অ্যান্ড ডিজিটাল ট্যাবলেট। ওকে, সো আবার একই রকমভাবে যখন ম্যানুয়াল ড্রয়িং করছি, তখন আমরা পেপার ইউজ করছি, সেই স্কেচিংয়ের জন্য পেপার ইউজ করছি এবং ড্রয়িং করছি। তো আর একটা ফান্ডামেন্টালের মধ্যে এটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, যে তোমরা টুলস অ্যান্ড দ্য টেকনিক্স। সো আজকে আমরা সাবজেক্টটা যে আমি যদি রিকাপ করি, আমি কি সাবজেক্টে আলোচনা করলাম, যে আজকে বেসিক সাবজেক্ট ছিল যে আর্টিস্ট ফান্ডামেন্টাল আমাদের মানে অ্যাজ অ্যান এসেনশিয়াল স্কিল কী দরকার অ্যাজ অ্যান আর্টিস্ট হতে গেলে, শুড আন্ডারস্ট্যান্ড কী প্র্যাকটিস করা দরকার, কী বোঝা দরকার, এবং কোনটার উপরে স্ট্রং ফাউন্ডেশন দরকার, তার উপর আমরা আজকে ডিসকাস করলাম। এবং সেটার মধ্যে নাম্বার 1 ছিল হচ্ছে ড্রয়িং রুলসের মধ্যে, ড্রয়িং বেসিক্সের মধ্যে আমরা এসছে লাইন, তারপরে নাম্বার এসছে লাইন, নাম্বার 2 আসছে শেপস অ্যান্ড দ্য ফর্ম, নাম্বার 3 এসছে পার্সপেক্টিভ, নাম্বার 4 হচ্ছে প্রপোর্শন অ্যান্ড দ্য অ্যানাটমি। তারপরে আমরা আলোচনা করলাম যে কালার থিওরি নিয়ে। কালার থিওরির মধ্যে আমরা প্রথমে হচ্ছে কালার হুইল, then color composition relationships and the value and the saturation, that is the number 2. নাম্বার 3 এর মধ্যে আমরা এসেছি যেটা হচ্ছে কালার কম্পোজিশনের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করেছি এটা হচ্ছে ব্যালেন্স। তারপরে এসছে যে ফোকাল পয়েন্ট, কোন ফোকাল পয়েন্টে আমরা ছবির মধ্যে রাখবো, রুলস অফ থার্ড রুলস আমরা যেটাকে আমরা ব্যবহার করি, এবং নাম্বার 4 এসছে লিডিং লাইন, কোন লাইনের মধ্যে দিয়ে আমরা বোঝাই যে মানুষকে, আমরা ভিউয়ার্সকে আমার ছবির মধ্যে জার্নি করতে সাহায্য করি আমি লাইন্সের মাধ্যমে, কখনো ডার্ক লাইন, কখনো লাইট লাইন। নাম্বার 4 আমরা যেটা ডিসকাস করলাম আমরা, সেটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তার মধ্যে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মানে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লাইটস অ্যান্ড দ্য কাস্ট শ্যাডো অ্যান্ড দ্য হাইলাইটস। তারপরে আলোচনা করলাম রিফ্লেকশন লাইটস, যেটা আমাদের ভীষণ রকম ইম্পর্টেন্স ছিল কালার লাইট অ্যান্ড শ্যাডো। তারপরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে স্ট্রাকচার, প্রত্যেকটা অ্যানিমালস, অবজেক্ট, সাবজেক্ট, ইনসেক্ট, হিউম্যান and non-living object also, তার প্রত্যেকের একটা আলাদা ডিফারেন্ট স্ট্রাকচার থাকে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং তারপরে আমি যেটা আলোচনা করলাম জেস্টার অ্যান্ড মুভমেন্ট। তো জেস্টার অ্যান্ড মুভমেন্ট, তো আমরা যখন কোনো অ্যানিমালস আঁকছি বা হিউম্যান আঁকছি, তো তারা যখন হাঁটছে বা তারা যখন দৌড়াচ্ছে বা কিছু একটা টানছে বা কিছু একটা ঠেলছে, তার বডি যে জেস্চারটা, সেটা আমাদের ভীষণভাবে মানে জেস্চার ড্রয়িং করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ক্যাপচারিং দ্য দ্য এসেন্স অফ দ্য মুভমেন্ট দ্য সাবজেক্ট কুইকলি এফেক্টিভলি। খুব তাড়াতাড়ি আমরা পেন্সিল বা পেপার দিয়ে আমরা কখনো ক্যারেক্টারের যে বডি জেস্চারটাকে, ধরো একটা ষাঁড় খুব জোরে দৌড়াচ্ছে, তার বডি, তার যে কুইক যে একটা স্কেচ করে নিলাম তার জেস্টার ড্রয়িংটাকে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড রিদম, ক্রিয়েট দ্য সেন্স অফ দ্য মুভমেন্ট দ্যাট ফলো দ্য উইদিন দ্য আর্টওয়ার্কের মধ্যে আমরা সেই মুভমেন্টটাকে, যে একটা অ্যানিমালস দৌড়াচ্ছে বা একটা বাঘ তাড়া করেছে হরিণকে, তার হরিণ যেভাবে দৌড়াচ্ছে, তার বডির যে মুভমেন্টটা,
বা বাঘের বা চিতার যে মুভমেন্টটা সেটাকে আমরা কিভাবে করলে কিভাবে আমরা আঁকবো সেটাকে প্র্যাকটিস করা খুব দরকার। জেস্টারটাই আমরা যখন আর্ট কলেজে পড়াশোনা করেছি বা এখন যখন আমরা অ্যানিমেশন লাইনে আমি যখন ছাত্রদের দেখাই, তো তখন কিন্তু আমি বিশেষভাবে জোর দিই যে স্ট্রাকচার্স অ্যান্ড তোমার হচ্ছে ইয়ের ওপরে, যেমন জেস্টার এবং ইয়ের ওপরে আমাদের মুভমেন্টের ওপরে, এক একটা মুভমেন্টের এক এক রকমের জেস্টার আছে, সেগুলো প্র্যাকটিস করার জন্য দরকার। এবং নাম্বার 7 এসেছিল মিডিয়াম অ্যান্ড স্টুল। তো আমরা বিভিন্ন মিডিয়াম ইউজ করি, যেমন পেন্সিল, পেপার, কালার, অয়েল, অ্যাক্রেলিক, চারকোল অ্যান্ড অল অ্যাজ সেম অ্যাজ দ্য ডিজিটাল মিডিয়াম থাকে পেন ট্যাবলেট। সো আমরা আজকে কমপ্লিট আর্ট ফান্ডামেন্টাল। তো তোমাদের যারা যদি সাবজেক্টটা ভালো লাগে এবং যদি কিছু শিখতে পারো এটাকে নিয়ে, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। এবং আরও আর্টের কি বিষয় নিয়ে তোমাদের সাথে আসতে পারি, কি কি ডিসকাস, কি কি জানতে চাও, এবং আর্ট শেখার পর কীভাবে তুমি কেরিয়ার করতে পারবে, কেরিয়ারে অ্যানিমেশন, গেমিং অ্যান্ড অন্যান্য কোন বিষয় নিয়ে তোমরা ভবিষ্যতে এগোতে চাও, তার ডিপ নলেজ আমরা এই চ্যানেলের মধ্যে দেবো। আমি তোমাদের সাথে আছি তপন রয়, ব্যাঙ্গালোর থেকে। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমি সিনিয়র লেকচারার অফ আইকার্ট কলেজ ব্যাঙ্গালোর। গেমিং অ্যান্ড গেম অ্যান্ড অ্যানিমেশন ডিপার্টমেন্টসে আমরা বেশ করে কাজ করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে কালকে সেম সময়। ওকে।